আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এর এক্সারসাইজ করছিলাম আর কি। আমরা কি অন্য কোনো গ্রামারে যাব নাকি কমপ্লিটিং সেন্টেন্স আরো করার দরকার আছে? অনেক দিন করলাম কমপ্লিটিং সেন্টেন্স। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বলো তো, কমপ্লিটিং সেন্টেন্সে থাকবো নাকি অন্য কিছুতে চলে যাব? স্যার কমপ্লিটিং সেন্টেন্স তো অনেক দিন ধরে করছি, অন্য কোনো গ্রামারে যাই। আচ্ছা, অন্য কোনো গ্রামার কি করবো বলো? বলো, তোমরা বলো। বলো, সাফিক্স প্রিফিক্স, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, কোনটাই যাবা বলো? স্যার আবার ন্যারেশনে যাই, আমার না ন্যারেশন করতে গেলে অনেক অসুবিধে হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কি বলো, ন্যারেশন করব? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে জাস্ট ন্যারেশনের আগে নিয়মগুলো একবার একটু চোখ বুলিয়ে নেই, তারপরে আমরা ওখানে করতে যাব আর কি। হ্যাঁ, এক্সারসাইজ গুলো আমরা তখন করব, আগে আমরা রুলস গুলো একবার একটু চেক করে নিই। সুমাইয়া, প্রথমটা একটু তাহলে পড়ে ফেলো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকলে কিভাবে কি করতে হয় একটু বলো নিয়মটা। স্যার সেইড টু থাকলে টোল্ড হয় বা সেইড হয়। আচ্ছা, এটা আমি একটু জানতে চাচ্ছি যে সেট টু থাকলে কখন সেট হয়, কখন টোল্ড হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া বলতে পারছো স্যার না কিন্তু। যখন হ্যাঁ, হচ্ছে আমাকে বলবে, মানে যখন আমাকে বলবে তখন হবে টোল্ড, আর যখন অন্য কাউকে বলবে আর কি তখন হবে সেইড টু। না। আচ্ছা, এই কে বলতে পারবে সেট টু কখন আর টোল্ড কখন? বলো, যারা ক্লাসে জয়েন করেছো সবাই ট্রাই করো, কখন সেট টু হবে আর কখন, মানে কখন সেট হবে কখন টোল্ড হবে। সবাইকে মানে কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো নাবিলা, বলো কখন সেট টু কখন টোল্ড, মানে সেট কখন টোল্ড কখন? স্যার কোন সেন্টেন্সের সাথে যদি এস যুক্ত হয় তাহলে টোল্ড হবে। আচ্ছা, আর আর
স্যার আমি বলবো। হ্যাঁ নাবিলা, তুমি ছাড়া তো আর কেউ বলবে না আর কি, আর তুমি ছাড়া কেউ মানে বলতেও পারবে না। বিষয়টা এরকম যে নাবিলা একাই ভাত খায় আর কেউ খায় না আর কি, সবাইকেই তো মানে পার্টিসিপেট করতে হবে। ভুল হোক অ্যাটলিস্ট বলবা তো, এই যে শাহিদা বললো ঠিক আছে ভুল বলেছে বাট চেষ্টা তো করেছে, এটা জরুরি আর কি, হ্যাঁ চেষ্টা করাটা জরুরি। এনিওয়ে নাবিলা বলো সেইট কখন আর টোল্ড কখন? স্যার সেইট টু থাকলে টোল্ড দিব আর এরপর অবজেক্ট বসাবো, আর সেইট থাকলে সেইট। আচ্ছা একদমই সহজ ব্যাপার, সেটা হচ্ছে অবজেক্ট যদি থাকে তাহলে টোল্ড হবে, আর অবজেক্ট না থাকলে সেইড হবে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি, প্রথম বাক্যটা দেখো, হি সেইড টু মি। এই যে সেইড টু মি, সেইডের পরে অবজেক্ট আছে মি, তখন এই সেইড টু হয়ে গেছে হচ্ছে টোল্ড। দেখো অ্যান্সার করতে গিয়ে টোল্ড হয়েছে, কিন্তু নিচে দেখো হি সেইড, সেইডের পরে টু নেই অথবা অবজেক্ট নেই, তাই এটা সেইড সেইড রয়ে গেছে। সুমাইয়া এবং শাহিদা বিষয়টা কি বুঝতে পেরেছো? তোমরা তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো অ্যাটলিস্ট আর কি। কতদিন ধরে ন্যারেশন করছো দেখো করাচ্ছি, তারপরে তোমাদের মানে ক্লিয়ার হচ্ছে না এখনো। আমার মনে হচ্ছে যে আন্তরিকতার ঘাটতি আছে তোমাদের মধ্যে, এই ঘাটতিটা যেন না থাকে, সবাই আন্তরিকভাবে শিখবা এবং লিখে রাখবা। এবার আসো ইন্টারোগেটিভে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে সেইড থাকলে আর টোল্ড থাকলে, মানে সেইড টোল্ড যাই থাকুক না কেন, এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইনভার্টেড কমার ভিতর অংশ চেঞ্জ হয়ে মানে প্রেজেন্ট টেন্স থাকলে হয়ে যাবে কোন টেন্স বলো তো? ইনভার্টেড কমার ভিতর অংশ প্রেজেন্ট টেন্স থাকলে কোন টেন্স হবে বলো? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স থাকলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, বা পাস্ট থাকলেই পাস্ট পারফেক্ট হবে, এটা খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা জান্নাতারা, জান্নাত বলবে যে ইন্টারোগেটিভের নিয়মটা বলো, সেইড টু থাকলে কি হয়? ইন্টারোগেটিভে সেট টু থাকলে আস্কড হয়। আচ্ছা আক্সটে পরে কি হবে, অবজেক্ট নাকি দ্যাট, কি হবে? আক্সটে পরে কি হয় বলো, অবজেক্ট হয় না দ্যাট হয়? স্যার অবজেক্ট হবে। আচ্ছা অবজেক্ট হবে। এবার বলো এই বাক্যে কি ইন্টারোগেটিভ বাক্যে দ্যাট হবে না হবে না? স্যার হবে না। ওকে, তাহলে ইফ কখন হয় আর হচ্ছে ডাব্লিউএইচ কখন হয় সেটা একটু বলো আমাকে, কখন ইফ হয় আর কখন ডাব্লিউএইচ হয়? ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ বসে, আর ডাব্লিউএইচ না থাকলে ইফ বসে। ভেরি গুড। আচ্ছা তারপরে দিতে হবে হলো সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে হবে। এই স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে সবার আর কি, হ্যাঁ। অনেকেই ডাব্লিউএইচ এর পরে ভার্ব দিয়ে দাও, যেমন এখানে বলছে ফাদার সেড টু দ্য বয় হোয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম নাও। তো অ্যান্সারটা হচ্ছে ফাদার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ ওয়েস্টিং। অনেকেই কি করে হোয়াই ওয়াজ হি ওয়েস্টিং, ওয়াজটাকে সামনে নিয়ে আসে। নো, ইন্টারোগেটিভ মানে মনে রাখতে হবে যে আগে সাবজেক্ট হবে তারপর ভার্ব হবে আর কি, হ্যাঁ খেয়াল রাখবে আর কি। আমি জাস্ট হালকা একটু তোমাদের রিক্যাপ দেখাচ্ছি আর কি, এটা করিয়েছি তোমাদের, আবার একটু দেখাচ্ছি, যেহেতু সুমাইয়া বললো যে আবার একটু ন্যারেশনটা করানোর জন্য। কমপ্লিটিং সেন্টেন্স আমরা অনেকদিন করেছি সেজন্য। তো ইম্পারেটিভ সেন্টেন্সে সম্পর্কে হচ্ছে কাজী আরিশা বলবে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে, সেটুর পরিবর্তে কখন কি হয় আরিশা? জি স্যার। স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আদেশ বুঝাবে তখন অর্ডারড হবে, স্যার অনুরোধ বুঝালে রিকোয়েস্ট হবে, স্যার কোনো কিছু সাজেস্ট করলে সাজেস্ট হবে।
সাজেস্ট মানে কি? কোনো কিছু সাজেস্ট করলে সাজেস্ট হবে, সাজেস্ট মানে কি? আচ্ছা, সাজেস্ট মানে স্যার হচ্ছে উপদেশ। না, নির্দেশনা। সাজেস্ট হচ্ছে নির্দেশনা আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আচ্ছা এখানে স্যার। দুটা জিনিস আছে। একটা হচ্ছে তোমার স্ট্রাকচারটা হলো এই বাক্যে কখনো দ্যাট হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত দ্যাট হবে না, সরাসরি সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে ভার্ব হবে, তারপর অবজেক্ট হবে, তারপর টু হয়ে ভার্ব ওয়ান হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর যদি লেট থাকে তাহলে একটু ভিন্ন, যেমন এই যে আমি লিখে দিয়েছি দেখো, যে লেট যুক্ত বাক্য থাকলে কিভাবে লিখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে টোল্ড, তারপরে অবজেক্ট, তারপরে টু লেট, অথবা আরেকটা করা যায় সাবজেক্ট লেট অবজেক্ট তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, তারপরে ভার্ব ওয়ান। স্ট্রাকচার যাদের মুখস্থ আছে তাদের আর কোনো সমস্যা হবে না কখনোই। আরেকটা জিনিস হচ্ছে যদি লেটাস থাকে, লেটাস যুক্ত বাক্যকে কিভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে প্রপোজড, তারপরে অবজেক্ট, তারপরে দ্যাট, এরপরে উই অথবা দে, তারপরে শুড। কেউ একজন আমাকে বলো এখানে উই কখন হবে, দে কখন হবে? কি থাকলে উই হয়, কি থাকলে দে হয়, কি শিখিয়েছি বলো? লেটার যুক্ত বাক্যকে যখন আমরা অ্যান্সার করব, প্রপোজড বসাবো, তখন কখন উই হবে, কখন দে হবে? বাক্যে কি দেখে বুঝবো আমরা? তোমরা কি আমার কোয়েশ্চেনটা বুঝতে স্যার পেরেছো? যখন আমাদের বলা হবে তখন উই হবে, ওই যে আপনার হ্যাঁ 3 নাম্বার উদাহরণটার মতো। হ্যাঁ, যখন আমরা থাকবো তখন হচ্ছে এখানে উই হবে। ভিলেজার্সদের বলা হয়েছে তাই। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে যখন আমি অথবা আমরা থাকবো তখন দে হবে, আর আমি আমরা না থাকলে তখন হবে সরি, আমি আমরা থাকলে উই হবে, আমি আমরা না থাকলে দে হবে। আর এই বাক্যে সবসময় শুড হবে। প্রত্যেককেই নিয়ম খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আর নিয়ম জানা থাকলেই ইনশাআল্লাহ প্যাসেজ ন্যারেশনে তোমরা কোথাও আটকাবা না, কোথাও না। তো এই হলো এক্সাম্পল গুলো, খেয়াল করো একটু, যে প্লিজ হেল্প মি ডু দ্য ওয়ার্ক। এখানে প্লিজ বলেছে, অনুরোধ করেছে, তাই রিকোয়েস্টেড হয়েছে, অবজেক্ট হয়েছে, টু হয়েছে, হেল্প হয়েছে। এখানে কিন্তু কোনো দ্যাট হয়নি। ঠিক আছে, এই যে আমরা একটা দেখতে পাচ্ছি যে লেটাস দিয়ে একটা বাক্য আছে, চেয়ারম্যান সেড টু দ্য ভিলেজার্স লেটাস সলভ দ্য প্রবলেম। তাহলে এখানে আছে চেয়ারম্যান আর হচ্ছে ভিলেজার্স, এখানে কি আমরা আছি কিনা? নো স্যার। তাই দেখো এখানে দে হয়েছে, আমরা নেই বলে এখানে দে হয়েছে। আর নিয়মটা দেখো সেম, সাবজেক্টের পরে প্রপোজড, তারপরে অবজেক্ট, তারপরে দ্যাট, তারপরে দে, তারপরে দেখো শুড, আর শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই যা আছে তাই হয়েছে। ওকে, এবার আসো যে যদি নেভার অথবা ডোন্ট থাকে, মানে নিষেধ থাকে, তখন আমরা ফরবিড দিয়ে করতে পারবো। প্রথম সাবজেক্ট, তারপর ফরবিড, তারপর অবজেক্ট, তারপর টু, তারপর ভার্ব ওয়ান। মনে রাখতে হবে যে ফরবিডের পরে কখনো নট বসে না, এই বাক্যে দ্যাটও হবে না। যেমন এক্সাম্পল দিয়েছি যে ফাদার সেড টু দ্য গার্ল নেভার টেল এ লাই, উত্তর হয়েছে ফাদার ফরবিড দ্য গার্ল টু টেল আ লাই। নেভারের পরিবর্তে আমরা এভার একটা বসাতে পারি, কোনো অসুবিধা নেই। ফাদার ফরবিড দ্য গার্ল টু টেল আ লাই এভার। আর এভারটা না দিলেও হবে, এই কারণে ফরবিড দিয়েছি বলে। কেমন? ওকে, আমরা তাহলে এক্সক্লামেটরি দেখি। এক্সক্লামেটরি সম্পর্কে কে বলবে? বলো তো, শাহিদা বলো, এক্সক্লামেটরি কি হয়, সেড টু থাকলে কি হয়? স্যার প্রে বা উইস্ট হয়। এক্সক্লামেটরিতে প্রে বা উইশড হয়? না স্যার, সরি সরি স্যার, আমি মনে করছি অপটেটিভ। এখন এখন তো মনে করছো, ভুল করছো আর কি, এখন ঠিক করো।
আচ্ছা ঠিক আছে, অন্য একজন বলো তো। বলো, প্রজ্ঞা অথবা প্রভা, দুই বোনের এক বোন বলো। প্রজ্ঞা অথবা প্রভা। স্যার সাবজেক্টের পরে এক্সপ্লেইন উইথ, যদি লাইক খুশিতে বলে তাহলে জয়, যদি দুঃখে বলে সরো, আর আহ, মানে আহ, এর পর পর তারপর দ্যাট, তারপর সাবজেক্ট, আর এরপরে verb, তারপর আচ্ছা, এক্সাম্পল গুলো একটু চোখ বুলাচ্ছ নিশ্চয়ই। কখন আমাদের এক্সক্লেইমড বসিয়ে কখন সরো দিব, কখন আমরা ওয়ান্ডার দিব, আর কখন আমরা শেম দিব। এইটা বলবে কে? এটা বলবে হচ্ছে মিমি। মানে এক্সক্লেইমড এর পরে কখন কোনটা হয়? স্যার এক্সক্লেইমড এর পরে যদি সেন্টেন্সটা অনেক অবাকজনক হয় তাহলে ওয়ান্ডার হবে, যদি আনন্দদায়ক হয় তাহলে জয় হবে, যদি দুঃখের হয় তাহলে সলো, আর যদি লজ্জাজনক হয় তাহলে শেম। ঠিক আছে, কিন্তু অবাকজনক কোন শব্দ আছে বাংলা ডিকশনারিতে? অবাকজনক মিমি? নো স্যার, বিস্ময়কর হবে, মানে স্যার আচ্ছা, সরি স্যার। বিস্ময়কর বা অবাককর আমি শুনেছি আর কি। এনিওয়ে, কোনো সমস্যা নেই, এটা স্লিপ অফ টাং। তো যখন কিছুই বোঝা যাবে না মিমি, যে বাক্যটা দিয়ে বিস্ময় বোঝাচ্ছে নাকি দুঃখ, কষ্ট, নাকি লজ্জা, কিছুই বোঝা যাচ্ছে না, তখন কি দিব আমরা? কিন্তু বুঝতে পারতেছি যে এক্সক্লামেটরি, তখন কি দিব? স্যার শুধু এক্সক্লেমড। এক্স্যাক্টলি, শুধু এক্সক্লেইমড দিব। আচ্ছা, তুমি লজ্জার থাকলে কি হবে বলেছো? স্যার শেম। শেম হবে। ঠিক আছে, শেম। ওকে, ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্সে যেটা জান্নাতারাকে ধরেছিলাম, ও তো ভুলে বললো না, শাহিদাকে ভুল বললো। অপটেটিভ সেন্টেন্সে হচ্ছে সেড টু থাকলে উইশড অথবা প্রেড হবে। এটা খেয়াল রাখতে হবে। বাক্যটা একটা এক্সাম্পল দিয়েছি, ফাদার সেড টু দ্য সান, মে আল্লাহ ব্লেস ইউ। তো এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি উত্তরে, ফাদার উইশড দ্য সান দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। আর ন্যারেশনের যে নিয়মে যে মে থাকলে মাইট হয়ে যায়, এই নিয়মটা আমি একটা বক্সের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম। তোমরা সবাই এক নজর একটু চোখ বোলাও, সবগুলো একবার একটু দেখো যে অল প্রেজেন্ট, অল পাস্ট, অল পাস্ট, অল পাস্ট পারফেক্ট। একবার চোখ বোলাও যে কোনটা এখনো বুঝতে তোমাদের বাকি আছে, আমি একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা এক্সারসাইজে চলে যাব এটা দেখার পর। সবাই একটু দেখো কোনটা তোমাদের বুঝতে অসুবিধা আছে, সুন্দর করে পড়ো, বুঝে বুঝে পড়ো একটা একটা করে।
মেয়েরা সবাই চ্যাট বক্সে দিয়ে দাও আর কি। সবাই চ্যাট বক্সে হাজিরাটা দিয়ে দাও। হ্যাঁ, সবাই হাজিরাটা দিয়ে দাও চ্যাট বক্সে। আর বক্সে মানে যা যা লেখা আছে আর কি সবগুলো যদি পড়া হয়ে থাকে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার এটা বুঝি নাই, এক্সাম্পল দিয়ে যদি বুঝিয়ে দেওয়া লাগে তাহলে আমাকে একটু জানাও। প্রশ্ন করলে ইনস্ট্যান্ট উত্তর দিবা। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে পরে আমি তোমাদেরকে এক্সারসাইজে নিয়ে যাব। স্যার বলো। স্যার এই অপটেটিভ সেন্টেন্সের ওই যে রুলসটা আরেকবার দেখাবেন? দেখো, অপটেটিভ সেন্টেন্স পড়লেই বোঝা যাবে যেটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স দিয়ে প্রার্থনা বা ইচ্ছা বোঝায় আর কি। এখানে ফাদার বলেছেন যে মে আল্লাহ ব্লেস ইউ, প্রার্থনা করেছে যে আল্লাহ তোমার মঙ্গল করুক। কেমন? তাই এটা সেড টু চেঞ্জ হয়ে উইশড হয়েছে। আমরা জানি যে সেড টু থাকলে টোল্ড হয়, কিন্তু অপটেটিভ সেন্টেন্সে উইশড হয়। তারপরে সান লিখেছি অবজেক্ট, তারপরে দ্যাট, তারপরে যেহেতু আল্লাহ সাবজেক্ট এখানে তাই আল্লাহ হয়েছে। মে থাকলে মাইট হবে, মাইট দিয়েছি, তারপর বাকি যা আছে তাই। মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এগুলো আর চেঞ্জ হয় না। ঠিক আছে সুমাইয়া? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে হচ্ছে আচ্ছা বক্সের আরেকটু আছে নিচে, নিচে একটু চোখ বুলাও তাহলে আরেকটু। দ্য ডে আফটার টুমোরো, এটা অনেক জায়গায় পাবা না, এটা অনেক সমস্যা হয় যারা জানেন আর কি। এই যে স্যার থাকলে রেসপেক্টফুলি হবে, ইয়েস নো থাকলে কি হবে, কংগ্রেচুলেশন থাকলে কি হবে, থ্যাংক ইউ থাকলে কি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এই যে কাম থাকলে গো হবে, এগুলো একটা জিনিসও যেন তোমাদের অজানা না থাকে, তাহলে কিন্তু আর ন্যারেশন পারবা না, তখন তোমাদের ন্যারেশন ভুল হবেই। আর যারা এগুলো পারবে, নিয়ম জানবে, তাদের ন্যারেশন কখনোই ভুল হবে না। ক্লিয়ার? আমি কি এখন এক্সারসাইজ করতে দিব তোমাদের, না কোনটার ব্যাখ্যা বোঝানো লাগবে, বাক্য লিখে কোনটা বোঝাইতে হবে কিনা, কুইকলি বলো। ওকে, ঠিক আছে তাহলে। হবেন হ্যাঁ, স্যার দিয়ে একটা এক্সাম্পল। স্যার দিয়ে যেমন জি স্যার। যেমন কখন রেসপেক্টফুলি দিবা? তুমি আমাকে বললা যে স্যার মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, আমাকে বললা যে স্যার আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি, তখন লাইনটা এরকম হবে যে আই রেসপেক্টফুলি আস্কড মাই টিচার। হ্যাঁ, আই রেসপেক্টফুলি আস্কড মাই টিচার। এই যে স্যারের জন্য রেসপেক্টফুলি হয়ে গেল। যখন আমরা স্যার সেন্টেন্সের মধ্যে যখন স্যার দেখবা, স্যারের পরে কমা থাকবে, তখনই তুমি রেসপেক্টফুলি বসাবা আর কি। কেমন? জি স্যার, বুঝেছি। ওকে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন কারো কোনোটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এখন তাহলে এক্সারসাইজ করতে দিব। কলেজে উঠলে তোমাদের আবার উল্টা ন্যারেশন করতে হবে। হ্যাঁ, মানে অ্যান্সার দেওয়া থাকবে, প্রশ্ন বানাইতে হবে।
এটা কি তোমরা জানো যে কলেজে এরকম ন্যারেশন আছে, এটা কি জানো? নো স্যার। আচ্ছা, এটা কলেজে উঠলে তোমাদের করতে হবে সবাইকে। এটা এখন তোমাদের শেখাবো না, এখন দরকার নাই, কলেজ ওঠার পরে শেখাবো তোমাদের। ওকে, তোমরা তাহলে এখানে ন্যারেশন 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 অনেক বড়, এটা তাহলে তোমরা এখন করবে আর কি। খাতায় সুন্দর করে লিখবে পুরোটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি, স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। নাও অ্যান্সার শুরু করো, একদম বুঝে বুঝে, কোথায় কোনটা কি হবে ভালো করে বুঝো। পুরো প্যাসেজ ন্যারেশনের নিয়ম হচ্ছে পুরো প্যাসেজটাকে পড়বা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট, পড়ে তুমি দেখবা যে সাবজেক্ট কে অবজেক্ট কে 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 আছে এখানে, এটাকে দেখবা। তারপরে তুমি কখন সেইড হবে, কখন টোল্ড হবে, কখন আস্কড হবে, ওই যে আমরা নিয়ম শিখেছি ওইভাবে করে তুমি এটা করবা আর কি। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেও কি এরকম এই 16-17 জন থাকে নাকি নাবিলা? না স্যার, আরো বেশি থাকে। কত বেশি? স্যার 25-26 এমন ওরে থাকে। আল্লাহ, অনেক বেশি। আমি তো ভাবলাম যে 80-90 জন। স্যার এর থেকে একটু বেশি। তো অনেক বেশি না, এটা তো লজিক্যাল, কারণ সকাল 9টা বাজে, সকালে মনে হয় বৃষ্টিও হচ্ছে একটু, খুবই আরামে ঘুমাচ্ছে আর কি। কারণ লেখাপড়া করে আর কি হবে, স্কুল বন্ধ, যেটুকু হচ্ছে এটাই তো অনেক কিছু। আর মেয়েরা তো একটু কম সিরিয়াস আমার কাছে মনে হয়, কারণ মেয়েদের লেখাপড়া করে এস্টাবলিশড হতে হবে এরকম চিন্তা ভাবনা একটু কম থাকে। ছেলেরা যেমন চিন্তা করে যে এস্টাবলিশড না হলে বিয়ে করার চিন্তা বাদ দাও, বউকে খাওয়ানোর চিন্তা বাদ দাও, যে অ্যাটলিস্ট বাবা মার দায়িত্ব নিতে হবে শেষ বয়সে, এই চিন্তা ভাবনাগুলো ছেলেরা অনেক ম্যাচুরিটি থাকে, কিন্তু মেয়েদের তো এগুলো থাকে না। যে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি গিয়ে সেই কিচেনে গিয়ে রান্নাই করতে হবে, আর লেখাপড়া করে কি হবে এত, মানে সবাই না, ম্যাক্সিমামের চিন্তা ভাবনা এরকম আর কি, বিয়ে হয়ে গেলে আর পড়াশোনা করে কি হবে। আর দুই একজনের মানে কম মানুষের চিন্তা ভাবনা মেয়েদের, যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, আমি ব্যাংকার হব, টিচার হব, মানে আমি একটা অফিসার হব, এরকম চিন্তা ভাবনা কম থাকে। গার্লস স্কুলে চাকরি করে একটা ঝামেলা। দেখো সোবান স্যার যেখানে চাকরি করেছেন অনেক ছেলেদের পড়িয়েছেন, ম্যাক্সিমাম সোবান স্যারের ছেলে স্টুডেন্টরা কি করেছে, বুয়েটের টিচার, ঢাকা মেডিকেলে ডক্টর, মানে ছেলেরা ম্যাক্সিমাম সব ম্যাক্সিমামই মনে করো যে কোনো না কোনো জব করতেছে। তো স্যার যেখানে যায় সেখানে তার ছাত্র, দেখো কত সুবিধা আর কি। ছাত্ররা যখন স্যারকে দেখে মানে কতটা স্যারের মানে ভালো লাগে যে আমার ছাত্র এখানে কাজ করছে। আর সোবান স্যারের ছাত্রীগুলোর কি অবস্থা, প্রত্যেকেই ঘর সামলাইতেছে, বাচ্চা সামলাচ্ছে, শাশুড়ি সামলাচ্ছে। ঠিক বলছি কিনা বলো তো? তোমাদের চিন্তা ভাবনা কি? চুপ করে থাকো কেন? মেয়েরা বেশি জব করে না ছেলেরা করে বলো? ছেলেরা। তা এখন তোমরা কি করবা? তোমাদের চিন্তা ভাবনা কি? বিশ্ব তো এগিয়েছে, তো তোমাদের চিন্তা ভাবনা কি মানে আগাচ্ছে না? ঘর সংসারের চিন্তা ভাবনা খালি। তো আগালে পারে এই সবাই কি ঘুমায়? এখানে যদি আমার ছেলেরা হতো তাহলে পারে এই 100 জনের মধ্যে কমপক্ষে 50 জন জয়েন করতো, আর মেয়েরা হওয়ায় 50 জনের 100 জনের মধ্যে মাত্র জয়েন করেছে 14 জন। আমি কিন্তু বৈষম্য করছি না ছেলে আর মেয়ে, বাস্তবতা তুলে ধরতেছি যে এই হলো অবস্থা। তোমাদের আরো চেঞ্জ হওয়া দরকার। কেমন? প্র্যাকটিক্যাল ক্লাসের রুটিন দিলাম, অফিস থেকে তোমাদেরকে এসএমএস করা হলো, নোটিশ দেওয়া হলো,
তাও তোমাদের ক্লাসের প্রতি আগ্রহ হচ্ছে না আর কি। কি করবো আর বলো? আমরা একটা রুটিন করেছি, তোমাদের পরীক্ষা হবে সামনে, ওই রুটিনটাও অচিরেই পাবলিশ করব। এখন লেখাপড়া কেউ করতে না চাইলে তো জোর করে করানো যাবে না। সবাইকে বলেও দিল, প্রতিষ্ঠান থেকে SMS গেল যে তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা প্রিপারেশন নাও। এই অবস্থা, তাও আবার ক্লাস 10 এর মেয়েদের, যাদের নেক্সট ইয়ারে এক্সাম হবে, সবাই চিন্তায় আছে কোনো পরীক্ষাই হবে না, স্কুলই খুলবে না। এরকম চিন্তা করলে তো হবে না, তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যারা ক্লাস করছো না আর কি। পড়ালেখা থেকে মন ছুটে গেলে সেখানে বসানো, মন বসানো আবার অনেক কঠিন হয়ে যাবে আর কি। ফ্রেন্ডদেরকে বলো, ওদের সাথে কথা হলে বলো ক্লাসে জয়েন করার জন্য। হ্যাঁ, ওইভাবে শুয়ে বসে থাকলে পড়ালেখা থেকে মন ছুটে যাবে, আর ছুটে গেলে ফিরিয়ে আনা কষ্ট হয়ে যাবে, অনেক কষ্টকর হয়ে যাবে আর কি তখন। এনিওয়ে, ইন দ্য মিন টাইম তোমাদের অ্যান্সার হয়ে গেলে আমাকে একটু জানাবা আর কি, যে স্যার আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের শেষ হয়ে গেলে আমাকে একটু জানাবে দ্রুত। ক্লাস টাইমও 5 মিনিট আছে, আমরা একটু শেষ করব তাড়াতাড়ি। কোনো লাইনে যদি কঠিন লাগে তাহলে আমাকে জানাবা আর কি। আচ্ছা, এখানে কে কে আছে? ভেহিকল সেলার আর কে আছে বলো তো আমাকে একটু, মেরে একটু বলো তো। ভেহিকল স্যার সেলার আর কে? কাস্টমার। স্যার কাস্টমার কাস্টমার। তাহলে প্রথমে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে সেইট টু কি হয়ে যাবে? সেইট বলো তো। স্যার আস্কড দা কাস্টমার। ঠিক আছে, প্রথম লাইনটা খেয়াল করো, কেন কোনটা কি কারণে হলো ভালো করে দেখবা আর কি। এখানে ইনভার্টেড কমা উঠে যাবে, WH আছে, তাহলে WH থাকলে WH বসবে। তাহলে হুইচ ভেহিকল উড ইউ নিড। আচ্ছা বলো তো, প্রথম কি অক্সিলারি ভার্ব হয় না প্রথম সাবজেক্ট হয় বলো? সাবজেক্ট সাবজেক্ট হবে, এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে ইউর পরিবর্তে দিব হচ্ছে হি, হি দিয়ে ব্র্যাকেটে দিব সি, কাস্টমার, তাই না? এটা হচ্ছে সি। ওকে, তাহলে হুইচ ভেহিকল হি উড নিড। উইল থাকলে উড হয়, উড থাকলে উড হয়, চেঞ্জ হয় না। প্রথম লাইনটা খেয়াল করো। এরপরে বলেছে যে আই হ্যাভ টয়োটা ফ্রম জাপান, ফোর্ড ফ্রম ইংল্যান্ড, মার্সিডিজ ফ্রম জার্মানি, মারুতি ফ্রম ইন্ডিয়া। তাহলে প্রথম ভেহিকল সেলার উনি একাই সব বলতেছেন, মানে হলো দ্বিতীয় লাইনে উনি বলেছেন, পরপর দ্বিতীয় লাইনে যদি উনি বলেন তখন কি লিখতে হয় মনে আছে তোমাদের?
স্যার রিপ্লাইড না রে বাবা, রিপ্লাইড কেন? এখানে হবে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যাডেড দ্যাট। রিপ্লাইড তো হবে না, রিপ্লাইড তো হবে পরে, কাস্টমার যখন বলবে তখন হবে। অ্যান্ড রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড কি করেছে উনি, না সরি অ্যাডেড দ্যাট, উনি বলেছেন যে আপনার কোন গাড়িটি আপনি নিবেন, আমার এই গাড়ি এই গাড়ি এই গাড়ি আছে, বুঝতে পেরেছো? তখন উনি বলছেন, সো এটা আবার আই হয়ে যাবে হি, ব্র্যাকেটে হবে সি। তাহলে হি হ্যাভ হয়ে যাবে, ন্যারেশনের নিয়ম কি বল? হ্যাভ থাকলে কি হয় ন্যারেশনে? ন্যারেশনে হ্যাভ থাকলে কি হয়? হ্যাড হয়। গুড। স্যার, সুমাইয়া বলো। স্যার ওইখানে ওই যে গাড়িগুলো তো মানে সেলারের কাছে আছে, তাহলে আপনি ওখানে সি দিলেন কেন হি এর পরে? এটা কি এস হবে না, ভি বা এস? ভেহিকল সেলারের কাছে আছে, হ্যাঁ, কাস্টমার হি উড নিড, তার দরকার কোনটা? এটা হি তো কাস্টমারই, এটা। দ্বিতীয়টা, এটা না স্যার, এটা না, আচ্ছা, দ্বিতীয়টা দেখেন। হ্যাঁ দ্বিতীয়টা, এটা সি হবে না, এটা হবে হচ্ছে ভেহিকল সেলার, তাই তো? তাহলে আমরা দিতে পারি জি হচ্ছে স্যার, ভি। শুধু এস দিই আমরা, সেলার। ওকে, তাহলে তাহলে দ্বিতীয় লাইন হয়ে গেল আমাদের। এখন নেক্সট লাইনে কি বলেছে? হুইচ ভেহিকল ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি? এই যে এইটা হলো তোমার কাস্টমার বলেছে, আমাদের দেশের কোন ভেহিকেলটা আছে? দ্য সেলার রিপ্লাইড। এইটুকুকে আমরা এখন নিয়ে আসবো এখানে, খেয়াল করো এটা কিভাবে আমরা এখানে সাজাবো। দ্য সেলার রিপ্লাইড, এটাকে আমি শুরুতে নিয়ে যাব, যদিও লাস্টে আছে, কিন্তু এটাকে আমি শুরুতে নিয়ে যাব। লিখতে হবে দ্য সেলার রিপ্লাই, রিপ্লাইডের পরে একটা দ্যাট দিতে হয়, রিপ্লাইড দ্যাট। কিন্তু প্রশ্ন তো করেছে, তাই না? সো এখানে আমি রিপ্লাইড না দিয়ে তাহলে এখানে আমি আস্কড এ যাব, রিপ্লাইড না দিয়ে আস্কড এ যাব, যেহেতু প্রশ্ন করেছে। দ্য সেলার আস্কড, কাকে আস্কড করেছে? দ্য ভেহিকল সেলার, অথবা আস্কড দিলেও না, আছে অবজেক্ট দেই আমরা, আস্কড দ্য সেলার, মনে করো আস্কড দ্য সেলার। আমরা কি দ্যাট রাখবো না বাদ দিতে হবে বলো তো? আমরা কিন্তু এখানে দ্যাট রাখবো না, কারণ প্রশ্নবোধক চিহ্ন থাকলে আস্কড বসালে দ্যাট হয় না। দ্য সেলার আস্কড, সেলার আচ্ছা, এটা হলো কাস্টমার বলেছে, কাস্টমার। আচ্ছা, দ্য কাস্টমার আস্কড দ্য সেলার হুইচ ভেহিকল, ইউর পরিবর্তে হয়ে যাবে এখানে হি, আর হ্যাভ হয়ে যাবে এখানে হ্যাড। তাহলে হুইচ ভেহিকল হি হ্যাড অফ আওয়ার হয়ে যাবে কি, হুইচ ভেহিকল, এটা হয়ে যাবে হচ্ছে দেয়ার কান্ট্রি, আর দেয়ারের পরে হচ্ছে এটা বাদ হয়ে যাবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হুইচ ভেহিকল হি হ্যাড অফ দেয়ার কান্ট্রি। এবার সেলার রিপ্লাইড করেছে হলো ইয়েস আই হ্যাভ নো সিমন, এইটা সেলারের লাইনটা, এইটা হবে এইটা। তাহলে আমি পুরোটা নিয়ে আসি, দেখো তোমাদের সাথে মিলেছে কিনা আর কি। হ্যাঁ, দ্য সেলার রিপ্লাইড, এই যে ইয়েস থাকলে এখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। হ্যাঁ, রিপ্লাইড, সুমাইয়া যেটা জানতে চেয়েছিল আর কি, ইন দ্য, না স্যারেরটা জিজ্ঞেস করছিল তুমি, ইন দ্য অ্যাফার্মেটিভ, replied in the affirmative and said that I have, I হয়ে যাবে এখন হলো হি, have হয়ে যাবে হচ্ছে had,
হ্যাভ হবে হ্যাড, হি হ্যাড, নসিমুন ফ্রম ঝিনাইদহ, করিমুন ফ্রম কুষ্টিয়া, অ্যান্ড আলম কি এটা আলম সাধু ফ্রম নড়াইল। মাই গড, কি গাড়ির নাম। আচ্ছা, এবার আসো হচ্ছে দ্য কাস্টমার সেইড, কাস্টমার বলেছে যে আমার নসিমনটা দরকার, তাহলে এইটা আমি নিয়ে আসি হলো এইখানে। তাহলে কাস্টমার এখন সেইড করবে না রিপ্লাই করবে বলো তো, নাকি টোল্ড করব? এখানে আমরা কি দিব বলো, এখানে সেইড, টোল্ড না রিপ্লাই, কোনটা হবে? স্যার টোল্ড। তাহলে আমরা এখানে দেব টোল্ড, ধরো হিম দ্যাট, আই হয়ে যাবে হি। কোনটা সেলার আর কোনটা কাস্টমার তোমরা পরে হি অথবা এস দিবা আর কি, সি অথবা এস। তাহলে হি নিড, নিড হয়ে যাবে নিডেড, প্রেজেন্ট থাকলে পাস্ট, হি নিডেড নসিমন বিকজ ইট উইল, উইল থাকলে চেঞ্জ হয়ে হয় হচ্ছে উড, ইট উড বি দ্য সাবস্টিটিউট অফ দ্য জাপানিজ হিউম্যান হলার। এই তো উত্তর কমপ্লিট। দেখো কোনো লাইন বুঝতে অসুবিধা আছে কিনা কারো? স্যার জাপানিজ হিউম্যান হলার মানে কি? কোনটা? জাপানিজ হিউম্যান হলার মানে কি? আর এটা গাড়ির নাম, জাপানের হিউম্যান হলার এটা গাড়ির নাম। এই যে নসিমন, করিমন এগুলো সব গাড়ির নাম। বলো কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা কারো? আমি ক্লাস শেষ করব। কোনো সমস্যা আছে কোনো জায়গায়? কোনো লাইন বুঝতে অসুবিধা আছে কারো? নো স্যার। ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।